বড়লোক কি করে হবে? না, অরিজিৎ অ্যাকচুয়ালি বড়লোক কিভাবে হবে এটা জানার আগে জানতে হবে বড়লোক কাকে বলে। যার ইনডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট ইনকামের থেকে বেশি, এটাই মেনলি বড়লোকের একটা বেসিক থিওরি। এই ট্রেন্ডটা কেন যে আমাদের সমাজের বহু মানুষের ক্ষেত্রে রোজগার বাড়ছে, লাইফস্টাইল বাড়ছে, কিন্তু কোনোভাবেই তার সেভিংস বা ইনভেস্টমেন্ট বাড়ছে না? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় ভুল কি হয় সেটা হচ্ছে কতদিনে টাকা ডবল হয়? অ্যাকচুয়ালি কি বলো তো, মানে আমি তোমাকে বলি, বড়লোক কি করে হবেন? না অরিজিৎ অ্যাকচুয়ালি বড়লোক কিভাবে হবে এটা জানার আগে জানতে হবে বড়লোক কাকে বলে। হ্যাঁ, বড়লোক বলতে আমি যেটা বুঝি বা তুমি হয়তো সেটাই বোঝো, যার ইনডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট ইনকামের থেকে বেশি, এটাই মেনলি বড়লোকের একটা বেসিক থিওরি। মানে আমার একটা ইনভেস্টমেন্ট চ্যানেল ছিল, সেখানে আমি একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোডটায় বাঙালি তো মানে সহজে সব কথাই অ্যাকসেপ্ট করতে চায় না। প্রথমত দেখবে বাঙালি স্টক মার্কেট এগুলো শুনলে একটু নাক সিটকায়, হ্যাঁ, বা ইত্যাদি। কিন্তু যাই হোক, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের একটা উক্তি থেকেই আমি ওই এপিসোডটা করেছিলাম। সেটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কী করে রোজগার করবেন। তাহলে তোমার কথা অনুযায়ী ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার হলে তবেই আপনি বড়লোক হবেন। একদম। তার কারণ হচ্ছে দেখো, আমাদের জীবনে না লিমিটেড টাইম, তোমার জন্য একদমই টাইম তাই। লিমিটেড, আমার জন্য টাইম লিমিটেড, এবং অসম্ভব কিছু না করলে তুমি একটা লিমিটেড টাইমে লিমিটেড ইনকামই করতে পারো। দেখতে হবে যে তুমি তোমার জীবনে এই লিমিটেড টাইমের থেকে কতটা অর্থ সরিয়ে রাখতে পারছো, তার উপর ডিপেন্ড করবে যে তুমি ফিউচারে বড়লোক হবে কি হবে না। এবং সেটা প্রপার ওয়েতে, প্রপার জায়গায়, প্রপার অ্যাডভাইজারের দ্বারা তবে গিয়ে বড়লোক হওয়া সম্ভব। হ্যাঁ, যা আমি তোমাকে বলছি, মনে করো তুমি আজকে থেকে একটা ইনভেস্টমেন্ট শুরু করলে, তো ইনভেস্টমেন্ট শুরু করার পর তুমি এগোচ্ছ, কিন্তু তুমি এটাই জানো না যে কত টাকা তোমাকে করতে হবে, কত দিনে করতে হবে, তোমার আলটিমেট গোলটা কি। একটা এক্সাম্পল নিই, ধরো ইন্ডিয়া পাকিস্তানে খুব জমজমাট একটা ম্যাচ হচ্ছে, তুমি খুব ভালো ব্যাটসম্যান ইন্ডিয়ার, তোমাকে ব্যাট হাতে আমি ড্রেসিং রুমে বললাম যে ভাই তোমাকে আজকে ম্যাচ জেতাতেই হবে, তুমি ব্যাট হাতে চলে গেলে, অথচ জানো না ক ওভার বাকি, কত রান করতে হবে। তুমি কি ম্যাচ জেতাতে পারবে? না। ইজ ইট পসিবল? পারবে না। ঠিক সেরকম তুমি যদি এটাই না জানো যে বড়লোক হওয়ার জন্য, তোমার বড়লোক হওয়ার জন্য কত টাকার প্রয়োজন আর সেটা কত দিনে করতে হবে, তাহলে প্রপার বড়লোক হওয়া বা প্রপার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না জীবনে। এটা তো আমি জানি যে অনেক কমেন্ট আসবে যে যার মন ভালো থাকে সেই বড়লোক, যার ইত্যাদি ইত্যাদি। কিন্তু দাদা, আজকের ডেটে বাস্তব যে টাকা না থাকলে যে মন ভালো থাকার খুব একটা সম্ভাবনা আছে সেটা নয়। এবং অবশ্যই সৎ পথে এবং টাকা রোজগার করা, এবং তার সাথে সেই টাকা দিয়ে মানুষের জন্য কিছু করতে পারলে সেটা তো আরও ভালো হয়। যাই হোক, হোয়াট এভার, আমি যে প্রসঙ্গটায় আসছিলাম সেটা হচ্ছে যে এই যে বাঙালিদের একটা ট্রেন্ড দেখা যায়, সবাই ভাবে যে আমার ইনকাম বাড়লে আমি এইগুলো করব বা সেভিংস করব, এই করব, ইত্যাদি ইত্যাদি। অথচ দেখা যায় যে ধরো মাইনে বেড়েছে 5-7 বছর ধরে, লাইফস্টাইল বেড়েছে, হাতে একটা কাটা ফলের চিহ্ন দেওয়া ফোনও এসে গেছে, দামি গাড়ি এসে গেছে, সেভিংস হয়নি। এবং তাকে জিজ্ঞেস করলে বলছে যে যা আছে কপালে দেখা যাবে। এই ট্রেন্ডটা কেন যে আমাদের সমাজের বহু মানুষের ক্ষেত্রে রোজগার বাড়ছে, লাইফস্টাইল বাড়ছে, কিন্তু কোনোভাবেই তার সেভিংস বা ইনভেস্টমেন্ট বাড়ছে না? অ্যাকচুয়ালি কি হয় আমি তোমায় বলি, এটা আমি আমার মায়ের এক্সাম্পল দেবো। আমার মা, হয়তো তোমার মাও, ছোটবেলা থেকে একটা জিনিস বলতেন, আমার খাবার সময় বলতেন, সেটা হচ্ছে যে যখনই আমি ভাত নিয়ে বসছি তখন অল্প একটুখানি ভাত ভগবানের উদ্দেশ্যে আলাদা করে রেখে দেওয়া, তারপর ব্যালেন্স ভাতটা খাওয়া। এটা আমি ছোটবেলা থেকে শিখেছি আমার মায়ের থেকে। তো দেখো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় ভুল কি হয় সেটা হচ্ছে আমরা সবসময় এইভাবে ডিসাইড করি যে ধরো আমার ইনকাম হচ্ছে 50,000, তো আমি কি করি,
আমি হিসাব করি যে আমার গোটা মাসে 45,000 টাকা খরচ হবে, সুতরাং আমার 5,000 টাকা জমবে। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। আগে আমি ভাত পুরো মেখে নিলাম, মাখার পরে যেটা খেতে পারলাম না সেইটা আমি ভগবানের উদ্দেশ্যে রেখে দিলাম, এটা কখনো ঠিক নয়। আমাকে আগেই ডিসাইড করতে হবে যে আমার এই 50,000 টাকার মধ্যে কত টাকা আমার সেভিংস, সুতরাং এতটা আমার এক্সপেন্সেস। এইটুকুন যদি চেঞ্জ আমার মাইন্ডে আমি করতে পারি, তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে জমাতে পারবো। প্রথম। সেকেন্ড হচ্ছে, আমাকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমি যখন জমাবো, যে টাকা আমি জমাবো, সেই টাকা জমানোর পর আমার যেন এটা মানসিকতা তৈরি না হয় যে এই টাকা দিয়ে 1 বছর পরে আমি এটা কিনবো, আমি ফরেন ট্রিপ করতে যাব। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি ভবিষ্যতের জন্য যখন জমাবো, আমার ফিউচারের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যখন আমি জমাচ্ছি, সেই টাকাটা আমি যখন তখন তুলে খরচা করতে পারবো না, এই মানসিকতা আমার থাকতে হবে। আমি একটা এক্সাম্পল নিই। মনে করো তোমাকে সচিন তেন্ডুলকার ছোটবেলায় বাবার হাত ধরে ক্রিকেট স্টেডিয়ামে গেছিল খেলা, শিবাজি পার্কে গেছিল। তো তখন যদি তেন্ডুলকার এরকম একটা কন্ডিশন রাখতো যে দেখো আমি যাচ্ছি, কিন্তু 1 বছর পরে কিন্তু আমি 2 বছরের জন্য খেলা ছেড়েও দিতে পারি, তাহলে কি ওয়ার্ল্ড কাপ হাতে আসতো? আসতো না। তো সেভিংসটা অনেকটা সেরকম। তুমি ওখান থেকে মাঝখান থেকে যখন ইচ্ছা টাকা তুলে নেবো, এই কনসেপ্টে সেভিংস হবে না। মানে আমাদের কাছে প্রচুর লোক আসে, এসে বলে যে আমি টাকা জমাবো, কিন্তু আমি যখন তখন তুলে নিতে পারবো যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যদি কোনো দরকার হয় তার জন্য আলাদা ট্রিটমেন্ট হয়। যদি আমার এমার্জেন্সি ফান্ড লাগে তার জন্য আলাদা ট্রিটমেন্ট হয়। কিন্তু যে টাকাটা আমি ভবিষ্যতের জন্য রাখছি, ভবিষ্যতে সেই দিনটার আগে আমি কোনোভাবেই তুলব না, এই কমিটমেন্ট যদি আমার না থাকে, আমি খুব ভালো ইনভেস্টর হতে পারবো না। রাইট। তাহলে তুমি প্রথম যে প্রশ্নটা তোমার মাথায় আসবে যে এই ইনভেস্টমেন্টটায় যদি কখনো টাকা আমার প্রয়োজন হয় তাহলে কি আমি তুলতে পারবো? এই যদি কখনো প্রয়োজন হয়, এই প্রয়োজনটা একমাত্র মেডিকেলি হতে পারে। তুমি ভালো করে ভেবে দেখো, আমার ইনস্ট্যান্টলি যদি টাকা প্রয়োজন হয় তাহলে একমাত্র কারণ সেটা মেডিকেল হতে পারে। এটার জন্য না একটা প্রপার মেডিকেল ইন্স্যুরেন্স দরকার। এই চিন্তাটা দরকার নেই যে আমার টাকা যদি দরকার হয় তোলার। বাকি যে কটা যদি আছে, সেই যদিগুলোর জন্য আলাদা 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 করে ম্যানেজমেন্ট করতে হবে। তোমার যদি একটা বাড়ি কিনতে হয়, তাহলে তোমাকে 3 বছর আগে প্রজেক্ট করতে হবে যে এত টাকা করে আমি মাসে রাখবো এবং ওই বাড়িটা কিনবো। এত ক্লায়েন্ট তোমরা দেখছো, সেখানে একটা তো তুমি বললে যে মাঝখানে টাকা তুলতে পারবো কিনা, মোটামুটি ফাইন্যান্সিয়ালি কোন কোন ভুলগুলো তুমি ক্লায়েন্টদের মধ্যে বা বিশেষত বাঙালিদের মধ্যে করতে দেখেছো? যে বড় র্যাঙ্কের অফিসার অনেক টাকা রোজগার করে কিন্তু জমানোর ক্ষেত্রে এই ভুলগুলো করে, বা তার ওভারঅল লাইফস্টাইলে। দেখো, আমি প্রথম সব থেকে বড় ভুল মনে করি হচ্ছে, এই মুহূর্তে বাঙালিদের সব থেকে বড় ভুল যদি কিছু থেকে থাকে, সেটা আমার মনে হয় হেলথ ইন্স্যুরেন্স না করা। কারণ এই একটাই জায়গা রয়েছে যেখান থেকে একটা ফ্যামিলি 7 দিনে শেষ হয়ে যেতে পারে। দেখো, 3টে জিনিস খুব প্রয়োজন জীবনে। যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের পার্টে আসি, তাহলে 3টে জিনিস প্রয়োজন। এক, যদি এই মুহূর্তে তোমার জীবনে কিছু ঘটে যায়, তাহলে তোমার ফ্যামিলি কিভাবে চলবে, কে দেখবে? এর জন্য আমরা টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স ইউজ করি, এটা একটা প্রপার থাকা উচিত। সেকেন্ড পার্ট যদি আমি আসি, সেটা হচ্ছে উল্টোটা। তুমি 100 বছর অবধি বেঁচে গেলে, তাহলে কি করে চলবে? 60 বছর 70 বছর অবধি তুমি কাজ করবে, তারপরে 30 বছর সেটা কি করে চলবে? তার জন্য একটা প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রয়োজন, যার পার্ট একটা মিউচুয়াল ফান্ড অবশ্যই। সেটা তোমার জমি হতে পারে, বাড়ি হতে পারে, এনিথিং, গোল্ড হতে পারে, বাট মিউচুয়াল ফান্ড একটা স্ট্রং পার্ট যেখান থেকে আমরা পার মান্থ ইনকাম পেতে পারি থ্রু SWP। এই দুটোর মাঝখানে একটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে তুমি প্রচুর দিন বেঁচে গেলে, যেটা আজকের ডেটে মোস্ট কমন। যে আমরা আগে কি হতো, দেখো আগে হতো ডাক্তার একজন অসুস্থ রোগীকে নিয়ে গেলে ডাক্তার বললো ভগবানকে ডাকুন, আমি চেষ্টা করব, যদি হয় হলো, না হলে না হলো। এই হ্যাজার্ডটাকে কভার করার জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। তাহলে আমি 3টে হ্যাজার্ড, একটা হচ্ছে আমি এই মুহূর্তে মারা গেলে কি হবে, একটা হচ্ছে আমি অনেক দিন বেঁচে থাকলে কি হবে, আর থার্ড হচ্ছে আমাকে জোর করে বাঁচিয়ে রাখা হলে কি হবে। এই 3টে হ্যাজার্ডকে কভার করতে হবে। আর আমার মনে হয়
বাঙালিদের ক্ষেত্রে সব থেকে বড় ভুল হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স না করা। তুমি নন বেঙ্গলি সেক্টরে যাও, ভর্তি হেলথ ইন্স্যুরেন্স, ওরা আগে প্রায়োরিটি দেয় হেলথ ইন্স্যুরেন্সকে। এই হেলথ ইন্স্যুরেন্স বাঙালি করতে চায় না কেন, কারণটা কি? মানে হ্যাঁ, কি অবভিয়াসলি মনে হয়? অ্যাকচুয়ালি কি হয়, একটা কমন কনসেপ্ট আছে, হেলথ ইন্স্যুরেন্স 1 বছরের হয়, মানে তুমি একটা সার্টেন টাইম টাকা দিলে, হেলথ ইন্স্যুরেন্স কেন, যে কোনো ইন্স্যুরেন্সই। না, এখন অবশ্য 3 বছর 3 বছর 5 বছরের সাবস্ক্রিপশন এসছে, একদম একদম 5% 10% ছাড় ডিসকাউন্ট দিয়ে, কিন্তু আলটিমেট ওটা 1 বছর অন্তর অন্তরই ইন প্রিমিয়ামটা। জেনারেল। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমি একটা কথা বলি এখানে প্রসঙ্গে মনে পড়লো, মানে আমি দুটো সমস্যা দেখেছি। এক হচ্ছে তিনটে। এক হচ্ছে, প্রথম হচ্ছে মানুষ বলে যে হেলথ ইন্স্যুরেন্সে যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা ব্যাংকে জমালে নাকি অনেক টাকা হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্সকে দেওয়াটা লস। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই যে 3 বছরের টাকাটা বললাম, অনেকে এটাও ভাবে যে বয়স্কদের জন্য 3 বছরটা কেন করব, যদি 1-2 বছরের মধ্যে সেই রুগী মারা যান তাহলে, মানে এটা বয়স্কদের নিয়ে চিন্তা, যে যদি 1 বছর, বা অনেক ইয়ংদেরও দেখেছি, ভাই যদি আমি 1 বছরে মরে যাই তাহলে 2 বছরের টাকাটা লস হবে। এটা সেকেন্ড। থার্ড আর একটা কারণ, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত একটা চিন্তা ভাবনা, যেটার জন্য আমার মনে হয় তোমাদের টার্ম ইন্স্যুরেন্স করা তো সব থেকে বেশি সমস্যা হবে বা হয়। সেটা হচ্ছে যে এইখানে টাকা দিলে কোনো টাকা রিটার্ন পাওয়া যায় না, টাকাটা ফেরত পাওয়া যায় না। সো এই তিনটে সমস্যা কিন্তু আমি মানুষের সাথে মিশে দেখেছি যে এই তিনটে ভাবনা চিন্তা করে। এর বাইরে কি কি করে তোমার কি মনে হয়? দেখো, এই দুটোর উত্তর দিয়ে নি তোমাকে, সেকেন্ড প্রশ্নটার উত্তর তোমাকে দিয়ে নি। সেটা হচ্ছে যে 3 বছরের প্রিমিয়ামে হেলথ ইন্স্যুরেন্স করার পর যদি কোনো 1 বছর পরে মারা যায়, ব্যালেন্স 2 বছরের টাকা ফেরত পাওয়া যায়। হুম। ফার্স্ট এটা। সেকেন্ড হচ্ছে, দেখো, ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে তোমার এমন কোনো লাইফ তোমাকে কিক মারলো যেই কিক থেকে তুমি আর ফিরতে পারলে না, এটার জন্য ইন্স্যুরেন্স। অ্যাকচুয়ালি ওই যে তুমি বললে না কেন করতে চায় না বাঙালি, না, আমি দেখেছি যে এই তিনটে কারণ বলে, আমাকে বলেছে। আমি তোমায় বলছি। আমায় যখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছে যে আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানে কি হয়েছে, আমি এই কথাটাই তোমার বলেছি যে একটা মেডিক্লেম করে নি। তখন বলেছি যে এইগুলো তো প্রবলেম। যেমন মিউচুয়াল ফান্ড করতে গেলে আমি নিশ্চয়ই জানি যে তোমরা এই 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 প্রশ্নটার সম্মুখীন হও যে দাদা কতদিন টাকাটা ডবল হবে, ঠিক আছে? তো ইটস লাইক দ্যাট। হ্যাঁ, তুমি বলছিলে, বলো। অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স নয়, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস ভেবে দেখো, যে সমাজের খুব নিম্ন স্তরের একজন মানুষ এবং একজন উচ্চ স্তরের মানুষ, উচ্চ স্তর মানে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট সাউন্ড, এই দুজন লোকের সেম সিভিয়ারিটিতে হার্ট অ্যাটাক হলো, কার কত খরচা পড়বে? তার মানে রোগটার উপর ডিপেন্ড করছে না কত খরচা পড়বে, তোমার স্ট্যান্ডার্ডটার ওপর, তোমার পেছনে কত টাকার অ্যাসেট আছে তার উপর ডিপেন্ড করছে কত খরচা পড়বে। আর একটা সমস্যা হয়, এটা আমি কোভিডের সময় দেখেছিলাম। পেশেন্ট আইসিসিউতে, পেশেন্টের ওয়াইফের নামে যে 5-6 লাখ টাকা ছিল সেই টাকাটা শেষ হয়ে গেছে। যে পেশেন্ট আইসিসিউতে, সে কথা বলার কন্ডিশনে নেই, সই করার কন্ডিশনে নেই, এবং তাকে টাচ করা যাচ্ছে না। সেই পেশেন্টের নামে কিন্তু 40 থেকে 50 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, টাকা বের করা যায়নি। রিসেন্টলি একটা কেস হয়েছে হাইকোর্টে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, এই ক্যালকাটা হাইকোর্টই, আমি কিছুদিন আগে কাগজে পড়ছিলাম যে স্পেশালি এরমভাবে দেওয়া হয়েছে। হাইকোর্টে উনি অ্যাপিল করেছিল, আইসিইউতে আছে ভদ্রলোক, মানে কোমায় আছে, কোমা স্টেজে। তো উনি অ্যাপিল করেছিল যে ওনার অ্যাকাউন্টে টাকা নেই, ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে আছে, সেটা তুলতে দেওয়া হোক ওনার হাজবেন্ডের চিকিৎসার জন্য। হাইকোর্ট অব্দি যাওয়াটাও তো একটা সমস্যাজনক, একদম তাই। এই ধরনের সমস্যা। তো এটা একটা ফ্যাক্টর। সেখানে যদি হেলথ ইন্স্যুরেন্সটা থাকে, সেখানে একটা ম্যাসিভ সাপোর্ট পাওয়া যায়। অবশ্যই। আমার মনে হয় যে খুব প্রয়োজন। মানে যেরকম অন্ন বস্ত্র বাসস্থান, সেরকম একটা করে দেখো, লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা না একটু কমেছে, একটু। কেন? এগেন আমি তোমায় বলছি, আগে না লোকে তাড়াতাড়ি মারা যেত, কম অসুস্থ থাকতো, এখন বেশি অসুস্থ, দেরিতে মারা যায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা কমেছে বেড়েছে তো খুব বড় কথা, লাইফ ইন্স্যুরেন্সটাকে লাইফ ইন্স্যুরেন্স হিসেবে দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে আমি 15 বছর আগেও দেখেছি এন্ডাওমেন্ট প্ল্যানগুলোকে লোকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতো। সো দ্যাট ইজ এ প্রবলেম, কি বছরে 20,000 টাকা করে দিই, 15 বছর বাদে গিয়ে মোটামুটি আমাকে অমুক কোম্পানির এজেন্ট, এল দিয়ে শুরু, কোম্পানির নাম সবাই জানেন, 3 অক্ষর দিয়ে বলে সবাই। সো ওই কোম্পানির এজেন্ট আমাকে এসে বলে গেছে যে 15 বছর বাদে 2 লক্ষ টাকা পেয়ে যাব।
কত টাকা আমার ইন্স্যুরেন্সে যাচ্ছে, কত টাকা ইনভেস্টমেন্টে যাচ্ছে, কিংবা আরও একটা বড় কনসেপশন যে ওই যে ইনভেস্টমেন্টটা আছে ওটা গিয়ে আলটিমেটলি ওই কোম্পানিটা গিয়ে স্টক মার্কেটেই যে ঢালছে, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে সম্যক ধারণা কারোরই সেই অর্থে ছিল না, যেটা মিউচুয়াল ফান্ড আসার পর অনেকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আমি মিউচুয়াল ফান্ডেই আসছিলাম, কতদিনে টাকা ডবল হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে আমি তোমাকে বলি, মিউচুয়াল ফান্ড না সার্টেন রিটার্নের উপর বেস্ট করে হয় না, স্বাভাবিক, ঠিক আছে? তো সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। এইটাই সব থেকে বড় সমস্যা যারা ইনভেস্টর তাদের চোখে। কোশ্চেনটা আমার কাছে এইভাবে আসে যে আচ্ছা মিউচুয়াল ফান্ডে 5 বছরে ডবল হয়, 6 বছরে ডবল হয়, 8 বছরে ডবল হয়, আপনি কি করে অ্যাসিওর করছেন? এটা তো সত্যি আমি অ্যাসিওর করতে পারবো না 100 বছরে ডবল হবে, এটাও আমি আপনাকে লিখে দিতে পারবো না, এটা পসিবল নয়। কিন্তু আমি তখন তাদেরকে বলি, যেটা তোমাকেও বলি, মনে করো তুমি একটা জমি কিনলে, ঠিক আছে? তুমি জমিটা কিনলে, ল্যান্ড রেভিনিউ অফিসে গেলে, স্ট্যাম্প ডিউটি দিলে, 15 দিন পরে তোমাকে একটা আইজিআর কপি দেওয়ার পর একটা ডিড দিল। তুমি ডিডটা এসে বাড়িতে ভালো করে পড়ছো, ডিডের মধ্যে কি লেখা আছে। প্রথম জমি কিনেছো তুমি, আমি এরকম করেছি। আমি না এই ডিডটা পড়তে 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 কোনো পেজে পেলাম না যে আপনি 10 লক্ষ টাকা দিয়ে এই জমিটা কিনেছেন 2026 সালে, 2036 সালে এর মূল্য 20 লক্ষ টাকা হবে। কিন্তু তুমি আমাকে বলো, যদি আমি মার্কেটে বেরিয়ে বলি রাস্তায় যে দেখো আমি এই জমিটা কিনেছি, এখানে 10 বছরে টাকা ডবল হবে না, লোকে আমাকে মারবে। কেন মারবে? তার কারণ হচ্ছে আমি, আমার বাবা, আমার ঠাকুরদা, তুমি, তোমার আগের 3টে জেনারেশন সবাই সচক্ষে দেখেছে যে 10 বছরে জমির দাম 2 থেকে 3 গুণ মিনিমাম হয়। তো এটা স্ট্যান্ডার্ড হ্যাবিট হয়ে গেছে আমাদের। ঠিক সেরমভাবে একইভাবে মিউচুয়াল ফান্ডের এত হাজার হাজার ফান্ড আছে, তুমি লাস্ট 10-15 বছরের এক্সাম্পল নাও, তুমি হার্ডলি 1%ও পাবে না ইকুইটি ফান্ড, হার্ডলি 1%ও পাবে না যেখানে কিনা লাস্ট 15 বছর তার অ্যাভারেজ রিটার্ন 9%, 10%-এর ওপরে নয়, যেটা ব্যাংকের প্রায় 1.5 গুণের কাছাকাছি। তো এই যে একটা এক্সাম্পল আমরা পাচ্ছি, এর থেকে আমরা সার্টেন করতে পারি ব্যাপারটাকে যে হ্যাঁ মিউচুয়াল ফান্ড তোমাকে ভালো রিটার্ন দেবে। কত ভালো? ব্যাংকের থেকে অনেক ভালো রিটার্ন দেবে। ওয়ার্ল্ড ওয়াইজ তাই দিচ্ছে, সারা পৃথিবীতে তুমি দেখে নাও তাই দিচ্ছে। এবং যখন যখন একটা দেশের ইকোনমি ডেভেলপ করবে তখন তখন আমাদের ইন্টারেস্ট রেট কমতে থাকবে। যখন যখন ইন্টারেস্ট রেট কমতে থাকবে তোমার কাছে আর কোনো চয়েসই থাকবে না মিউচুয়াল ফান্ড ছাড়া। এখনও তুমি সেই চয়েসের জায়গায় আছো যেখানে তুমি ভাবছো আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কী আছে। মিউচুয়াল ফান্ড করার কোনো চয়েস নেই। তুমি বাইরের যে কোনো কান্ট্রিতে দেখো, ভালো ভালো কান্ট্রিতে যেখানে ইন্টারেস্ট রেট 0.5%, 1%, 2%, কোনো চয়েস নেই। ইকুইটি অনলি চয়েস, ব্যবসা করতে হবে। আমি